প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025কে লক্ষ্য করে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়ের আমরা পরিবেশের জন্য ভাবনা যে অধ্যায়, সেই অধ্যায়ের সাজেশন আজকে আমরা করছি এই ভিডিওতে। পূর্বেও কয়েকটি অধ্যায়ের আমরা সাজেশন করেছি, আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে নিও। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা সাজেশন এবং তার সাথে সাথে উত্তরও আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? আর এই সমস্ত সাজেশন এবং আমাদের যে রায় ও মার্টিন মডেল প্র্যাকটিস সেট, তার যে সলিউশন সম্পূর্ণ 90 মার্কের উত্তরসহ, এবং তার সাথে সাথে আমাদের টেস্ট পেপারের উত্তরসহ প্রত্যেকটা সেটের ব্যাখ্যা সব কিছুই পিডিএফ আমরা কিন্তু একটি গ্রুপে সেন্ড করব, যেটা হবে পেড গ্রুপ। তো খুবই শীঘ্রই আমাদের ওই পেড গ্রুপটি আসবে। তোমরা পারলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথমেই দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তো এটির সঠিক উত্তর হবে আয়নোস্ফিয়ার। এরপরে দেখো, নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত হয়? নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা হবে 17 কিমি, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 17 কিমি। তারপরে যে প্রশ্নটি রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তর শীতলতম? তার সঠিক উত্তর হয়ে যাবে মেসোস্ফিয়ার। ট্রোপোপোজ শব্দের অর্থ কী? ট্রোপোপোজ শব্দের অর্থ হচ্ছে, ট্রোপো বলতে বিক্ষোভ আর পোজ বলতে থেমে যাওয়া, ঠিক আছে? তো ট্রোপোপোজ এর অর্থটা তোমরা অবশ্যই বুঝতে পারলে। এর পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস পাবে? তার সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, প্লেন বা জেট প্লেন চালানো বা বেলুন ওড়ানোর জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি ব্যবহার করা হয়? তার সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে আমরা শান্ত মণ্ডল বলি। ওকে, কারণ এখানে বায়ু প্রবাহ এবং আবহাওয়ার পরিবর্তন কোনো রকমের থাকে না, তাই এটাকে আমরা শান্ত মণ্ডল বলি। তারপরের যে প্রশ্নটি রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? উষ্ণতা বাড়ে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় হয় বা আবহাওয়ার পরিবর্তন ঘটে? তার সঠিক উত্তর হবে ট্রোপোস্ফিয়ার, সবথেকে নিম্ন স্তর। এরপরে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তার সঠিক উত্তর হবে আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরটি উষ্ণতম স্তর? তা হবে এক্সোস্ফিয়ার। এরপরে যে প্রশ্নটি রয়েছে, বিশুদ্ধ অবিশুদ্ধ বিশুদ্ধ শুদ্ধ বাতাসে কার্বন ডাইঅক্সাইডের শতকরা ভাগ কত হয়? তা হবে 0.032%। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কী হবে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তা হবে ডবসন একক। তারপর দেখো, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? তা হচ্ছে ইউভি বা আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাস পরিমাপ করার যন্ত্রের নাম কি? ডবসন স্পেকট্রোমিটার সঠিক উত্তর হবে। সিএফসি এর পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি এর পুরো নাম। পরবর্তী প্রশ্ন, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? তা হবে নাইট্রোজেনের অক্সাইড বা নাইট্রিক অক্সাইড, সঠিক উত্তর হবে NO। তারপর দুটি ওডিএস এর উদাহরণ। তো দুটি ওডিএস এর উদাহরণ হয়ে যাবে ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন টেট্রাক্লোরাইড।
বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম যদি বলতে বলে তাহলে তোমরা বলে দেবে কার্বন ডাইঅক্সাইড CO2। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম যদি বলা হয় তখন তোমরা বলে দেবে মিথেন CH4। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে, এর ক্ষেত্রেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড উত্তর হবে। এরপরে দেখো গ্রিনহাউস গ্যাসের আধিক্যজনিত একটি কুফল কি হতে পারে? পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। বায়োগ্যাসের একটি ব্যবহার জ্বালানি হিসেবে এবং বৈদ্যুতিক উৎপাদনে বায়োগ্যাস ব্যবহার করা হয়। তারপর কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তো এখানে অবশ্যই পেট্রোল হবে একটি জীবাশ্ম জ্বালানি। তারপর জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়? সমুদ্রের তলদেশে, পৃথিবী পৃষ্ঠের যে পরিস্তরের নিচে। ঠিক আছে। সোলার কনস্ট্যান্টের মান কত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ঠিক আছে। সোলার কনস্ট্যান্টের মান হয়ে যাবে 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। তারপরে দেখো বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয়? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। বাইকল আছে পশ্চিমবঙ্গের এমন একটি জায়গা, তা হচ্ছে সাগরদ্বীপ। মিথেন হাইড্রেটের সংকেত কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তা হবে 4CH4 এবং 23H2O, যেটাকে আমরা ভেঙে লিখতে পারি CH4 5.75H2O। সিএনজি এর প্রধান উপাদান কি হবে? মিথেন। তারপরের প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হবে মিথেন এবং একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম সৌরশক্তি। ফায়ারি আইস কাকে বলা হয়? মিথেন হাইড্রেটকে ফায়ারি আইস বলা হয়। সিএনজি এর পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি হবে? হাইড্রোজেন, যার তাপন মূল্য 150 কিলোজুল পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম দহনে 150 কিলোজুল শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে। তো এটা তো আমাদের ইম্পর্টেন্ট না, এটা ছেড়ে দিলাম। তারপরে দেখো একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হয়, তা হচ্ছে সৌর শক্তি। পরবর্তী প্রশ্ন, সৌরকোষে শক্তি রূপান্তর কি হয়? সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। জ্বালানির তাপন মূল্যের একক কি হবে? জ্বালানির তাপন মূল্যের একক হবে ব্রিটিশ থার্মাল একক। এবং যে কোল বেল্ট থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয় বা সংগ্রহ করা হয়, তা হবে মিথেন গ্যাস। ঠিক আছে। এরপর আমরা কিছু ওয়ান লাইনার দেখে নেব। বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটির নাম কি? তা হবে এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান কি? অক্সিজেন, নাইট্রোজেন। ভেন এলিয়া বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ারে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সি কমে। কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? NO2। CFC অতি বেগুনি রশ্মির আঘাতে বিয়োজিত হয়ে উৎপন্ন হয় সক্রিয় ক্লোরিন পরমাণু। গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড। তারপরে সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হবে কার্বন ডাইঅক্সাইড। কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মি শোষণ করে? মিথেন। এরপর আমরা রিভিশন করছি, যেগুলো পড়লাম তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রিভিশন করে নিচ্ছি যাতে তোমাদের যা পড়েছি সেইগুলো একবার রিভিশন হয়ে যায়। প্রথমত হচ্ছে বায়ুর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে। বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। বায়ুমণ্ডলের ভ্যান এলায়া বিকিরণ বলয় মহাকাশযানের পৃথিবী থেকে নির্গমনের ক্ষেত্রে বিপদের সৃষ্টি করতে পারে।
ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুস্তরের ঘনত্ব কমতে থাকে। পৃথিবীর ছাদ বা আমব্রেলা অফ আর্থ বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। সিএফসি এর ক্লোরিন পরমাণু ওজোন ধ্বংসের কারণ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। পৃথিবীতে প্রতিদিন গড়ে 4 কিলোওয়াট ঘন্টা পার মিটার স্কোয়ার সৌরশক্তি গ্রহণ করে। স্টোন ক্যান্সারের কারণ হলো অম্লবৃষ্টি। মিথেন হাইড্রেট এক প্রকার কঠিন ক্যাথলেট যৌগ। তারপর মিথেনের তাপন মূল্য যে পেট্রোল অপেক্ষা কম হয়। এরপরে আসছি যে সৌর কোষে সাধারণত যে সিলিকন নির্মিত হয়। সৌরশক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। সৌর ধ্রুবকের মান হবে 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। স্থিতিশীল উন্নয়নে একটি প্রধান কৌশল হলো দূষণ নিয়ন্ত্রণ করা। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। তো মেনলি তোমাদের এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ থাকে 2টো এবং শূন্যস্থান পূরণ থাকে, স্তম্ভ মেলানোতেও অনেক সময় থাকে, ঠিক আছে। আর তোমাদের 2 নম্বরের একটা থাকে। ক্লিয়ার? এবারে 2 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো হয় গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা দেখে নেব। প্রথমত হচ্ছে ওজোন স্তরের ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে অবশ্যই নোট ডাউন করে নেবে। আর যদি আমাদের পিডিএফ লিঙ্কের পিডিএফ যে পেড গ্রুপ হয়েছে তাতে জয়েন করতে চাও তাহলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম লিঙ্কের সাথে জয়েন হয়ে থাকবে, নির্দিষ্ট সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওজোন স্তরে উৎপন্ন NO ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় O2 এবং NO2 গ্যাস উৎপন্ন করে এবং উৎপন্ন NO2 গ্যাস এবং যে O3 ওজোন গ্যাস আর অক্সিজেন অণুর বিয়োজনে উৎপন্ন অক্সিজেন পরমাণু সঙ্গে বিক্রিয়া করে NO গ্যাস উৎপন্ন আবার হয়, যা পুনরায় ওজোন স্তরকে বিয়োজিত করে। তো বিক্রিয়াটা অবশ্যই দেবে, ঠিক আছে। এরপর আসছি ODS এবং ODP এর পূর্ণ রূপটা কী? দেখো, প্রথমে ODS এর পূর্ণরূপটা দেখি। ওজন ডিপ্লিটিং সাবস্ট্যান্স বা ওজন বিনষ্টকারী পদার্থ বলা হয় বাংলাতে। ওজন ডিপ্লেটিং যে পোটেনশিয়াল, যার বাংলা হচ্ছে ওজন বিনষ্ট করার ক্ষমতা। এরপর দেখো, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটি চাপ সবথেকে বেশি? কারণ লিখো। যেহেতু প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ তোমার 6.5 সেন্টিমিটার হারে কমে যায়, তাই বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে সবচেয়ে নিচে থাকা ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপ সবথেকে বেশি হয়। এরপরে যেটা আসছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানব স্বাস্থ্য এবং পরিবেশের ওপর ওজোন স্তরের ক্ষয়ের 2টি ক্ষতিকর প্রভাব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মেরে রেখেছে এই জন্য। 1, ওজোন স্তর ক্ষয়ের ফলে পৃথিবীর তাপীয় ভারসাম্য বিঘ্নিত হয়। অত্যাধিক মাত্রায় অতিবেগুনি রশ্মির আগমনে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি, বন্ধ্যাত্ব বৃদ্ধি এবং নিউমোনিয়া প্রভৃতি রোগের বৃদ্ধি ঘটতে পারে। তারপরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে বা বইতে দাগ দিয়ে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব উল্লেখ করো। 1, বিশ্ব উষ্ণায়নের ফলে শীতের চেয়ে গ্রীষ্মের প্রকোপ বাড়বে এবং ঋতুগুলির আগমন ক্রমশ অনিয়ন্ত্রিত বা অনিয়ম ঘটবে। ঝড় বৃষ্টি, বজ্রপাত, খরা ইত্যাদির প্রাদুর্ভাব ঘটবে। দ্বিতীয়ত, উষ্ণতার আধিক্য বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ এবং অন্যান্য মহাদেশীয় পার্বত্য হিমবাহ দ্রুত গলে যাবে, ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাবে, তাই উপকূলবর্তী এলাকাগুলিতে জলমগ্ন হয়ে পড়বে। এরপরে আসছি বিশ্ব উষ্ণায়নের নিয়ন্ত্রণের 2টি উপায় কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1, জীবাশ্ম জ্বালানি যথাযথ কম ব্যবহার এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস ঘটানো। আর অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি পরিবেশ বান্ধব হওয়ায় এদের ব্যবহার বৃদ্ধি করা উচিত, ঠিক আছে। এরপরে আসছি, দেখো কোন জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝায় এবং
ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? একক ভরের, অবশ্যই একক ভর এটা উল্লেখ করতে হবে। একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হয়। ডিজেলের তাপন মূল্যটা বেশি কয়লার থেকে। এরপরে আরেকটা প্রশ্ন আসছে, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থিতিশীল উন্নয়ন হলো বর্তমান এবং ভবিষ্যৎ মানবজাতির সার্বিক উন্নয়নকে বাস্তবায়িত করার জন্য গৃহীত এমন একটি পদ্ধতি যা মানব সভ্যতার উন্নয়নের পাশাপাশি পরিবেশের সংরক্ষণকেও সুনিশ্চিত করবে। তাই এই ক্ষেত্রে গৃহীত কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের কোনো ক্ষতি না করে বা ন্যূনতম ক্ষতির বিনিময়ে উন্নত প্রযুক্তি বা শিল্পের অনুকূল বৃহৎ সমাজের কাছে পৌঁছে দেওয়া। এরপর আসছি মিথেন হাইড্রেট কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 1 নম্বরেও পড়তে পারে, এমসিকিউও পড়তে পারে, আবার 2 নম্বরের প্রশ্নও পড়তে পারে। যেমন দেখো, মিথেন হাইড্রেট বা মিথেন ক্যাথলেট হলো কেলাসাকার একটি কঠিন ক্যাথলেট যৌগ, যাতে জলের কেলাসকৃত অণুর মধ্যে মিথেন আটকে থাকে। এর সংকেত হবে 4CH4 এবং 23H2O। এটি দেখতে বরফের মতো। সমুদ্রের নিচে থেকে নির্গত মিথেন সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এই মিথেন হাইড্রেটের কেলাস গঠন করে। পরবর্তী প্রশ্ন, বায়োফুয়েল বলতে কী বোঝো? তো উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্মীভূত বা অ্যাসিমিলেটেড কার্বন ঘটিত যৌগ থেকে কৃত্রিমভাবে প্রস্তুত করা জ্বালানিকে বায়োফুয়েল বা জৈব জ্বালানি বলা হয়, যেমন বায়ো ইথানল। বায়োফুয়েলের ব্যবহার, এটা সাধারণত তোমরা দেখবে বিভিন্ন রকম আলো জ্বালানোর ক্ষেত্রে বা জল ফুটাতে, স্টিম করার জন্য ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এটা এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু বায়োগ্যাস কি এর উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। বায়োগ্যাসকে জলের উপস্থিতিতে কিন্তু বায়ুর অনুপস্থিতিতে অবায়জীয় এবং মিথেনোজেনিক ব্যাকটেরিয়া দিয়ে বিয়োজিত করে যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন করা হয় তাকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বলা হয়, যেমন গোবর গ্যাস। তারপর জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তাটা হলো, 1, শিল্প নগর সভ্যতা এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রচুর পরিমাণ শক্তি প্রয়োজন। তাই যথেষ্ট ব্যবহারের ফলে অবশিষ্ট যে জীবাশ্ম জ্বালানি সঞ্চিত আছে সেগুলি সহজেই ফুরিয়ে না যায়, এই জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ করা উচিত। 2, জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের জন্য এগুলির ব্যবহার কমালে এদের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসগুলিও কম পরিমাণ উৎপন্ন হয়, ফলে বিশ্ব উষ্ণায়ন কম হবে। মিথেন হাইড্রেটকে ফায়ারি রাইস বলা হয় কেন? কারণটা কি? উপযুক্ত উষ্ণতা এবং চাপের ফলে জলের অণু দ্বারা গঠিত বরফের ন্যায় কেলাসাকার প্রচুর পরিমাণ মিথেন আবদ্ধ হয়ে মিথেন হাইড্রেট উৎপন্ন হয়। মিথেন গ্যাস দাহ্য প্রকৃতির হওয়ায় বরফের মতো দেখতে এই মিথেন হাইড্রেট কেলাস আগুনের সংস্পর্শে আসা মাত্রই জ্বলতে থাকে, তাই একে ফায়ারি আইস বলা হয়। এরপরে আসছি জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের 2টি উপায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা দেখে নাও। 1, নির্বিচারে যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা করছি সেটাকে কমাতে হবে এবং অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে। মেনলি এই 2টো পয়েন্ট লিখবে, ঠিক আছে? জীবাশ্ম জ্বালানির ব্যবহারে 2টি ক্ষতিকর প্রভাব, এটা তোমরা পারবে, বলবো না আর। তারপরে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান এবং গুরুত্ব, এটাও পারবে, ঠিক আছে? এরপর চলে আসছি ওজোন স্তরের ধ্বংসে সিএফসি এর ভূমিকাটা কি হবে? সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন হলো মিথেন ও ইথেনের বিভিন্ন ক্লোরিন বা ফ্লোরিনের যে প্রতিস্থাপিত জাতক। রেফ্রিজারেটর, শীততাপ নিয়ন্ত্রণ বা ফোম, প্লাস্টিক, রং ইত্যাদি তৈরির কারখানা থেকে নির্গত হয়ে সিএফসি ট্রোপোস্ফিয়ার অঞ্চলে নিষ্ক্রিয় থাকে, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে ওজোন স্তরকে ধ্বংস করে। অতি বেগুনি রশ্মির প্রভাবে সিএফসি বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন উৎপন্ন করে এবং সেই ক্লোরিন আবার ওজোন গ্যাসকে ক্ষয়প্রাপ্ত করে তোমার অক্সিজেন এবং ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করে। এই প্রক্রিয়া থেকে আগত যে ওজোন অণু ক্রমাগত বিয়োজিত হতে থাকবে এবং ওজোন স্তর পাতলা হতে থাকবে।
এই বিক্রিয়াটা অবশ্যই দেবে, এই বিক্রিয়াগুলো দেবে, তোমাদের বইতেও আছে, সমস্যা নেই। ঠিক আছে, এরপরে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, এটা একবার করেছি, তো এর লক্ষ্যটা আমরা আরেকবার করে নিই। ঠিক আছে, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যটা দেখে নাও। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা করা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণের ব্যবহার মাধ্যমে প্রকৃত এবং পরিবেশের ভারসাম্য সুরক্ষা করা। 2 শক্তির ভাণ্ডারের সংরক্ষণ, জীবাশ্ম জ্বালানির যথেষ্ট ব্যবহার মাত্রা কমিয়ে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। বাস্তুতান্ত্রিক ক্রমান্বয়ন, পরিবেশের সজীব ও জড় উপাদানের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য সামগ্রিক উন্নতি সাধন ঘটাতে হবে। সার্বিক মানব উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে হবে। পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে জনগণের চাহিদা পূরণ এবং মানুষের জীবনযাত্রা সার্বিক উন্নয়ন ঘটাতে হবে। এরপর আছে চিরাচরিত শক্তি উৎস এবং অনবীকরণ শক্তি উৎস বলতে কী বোঝো, যেসব শক্তি উৎসগুলিকে দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে তাদের ভাণ্ডারের বর্তমানের যে নিঃশেষিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যেগুলি একেবারে নিঃশেষিত হয়ে পুনরায় ফিরে পাওয়া যা কোনো সম্ভাবনা নেই, তাদের চিরাচরিত বা অনবীকরণযোগ্য বা নন রিনিউয়েবল শক্তির উৎস বলা হয়, যেমন কয়লা, জীবাশ্ম জ্বালানি ইত্যাদি। এরপরে আসছে দেখো পুনর্নবীকরণযোগ্য বা অচিরাচরিত শক্তির উৎস কাকে বলে, যেসব শক্তি উৎস ব্যবহারে সাম্প্রতিককালে শুরু হয়েছে, যেগুলোকে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘ দিন ধরে ব্যবহার করে চললেও এদের ভাণ্ডারে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তাকেই পুনর্নবীকরণযোগ্য বা রিনিউয়েবল অচিরাচরিত শক্তি বলা হয়, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি। এরপর আসছি বায়োমাস, এটা তো একবার করলাম। ঠিক আছে, ব্যাস এই ছিল তোমাদের আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের এই যে আমাদের টেলিগ্রাম লিঙ্ক, ওই টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও, সেইখান থেকে সমস্ত আপডেট এবং পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে।